মূল্যবান বক্তব্য রাখার জন্য। সবাইকে নমস্কার। যতনা খলুমখা। আজকে রবীন্দ্র শতবার্ষিকী ভবনে হল নম্বর 1-এ যে বিজেপি নেতৃত্বাধীন জোট সরকারের যে দ্বিতীয় বর্ষপূর্তি উৎসব, সেই উপলক্ষে আমাদের মাঝে মঞ্চে উপস্থিত আছেন ত্রিপুরা সরকারের মাননীয় মন্ত্রী শ্রী রতনলাল নাথ মহোদয়, উপস্থিত ত্রিপুরা সরকারের মাননীয় মন্ত্রী শ্রী প্রণজিৎ সিংহ রায় মহোদয়, শ্রীমতী শান্তনা চাকমা মহোদয়া, শ্রী সুশান্ত চৌধুরী মহোদয়, শ্রী টিঙ্কু রায় মহোদয়, শ্রী বিকাশ দেববর্মা, শ্রী শুক্লা চরণ নতেয়া, শ্রী অনিমেষ দেববর্মা এবং আমাদের মাঝে উপস্থিত আছেন আমাদের রাজ্যসভার মাননীয় সাংসদ শ্রী রাজীব ভট্টাচার্য মহোদয় এবং মাননীয়া শ্রীমতী কৃতি দেববর্মা মহোদয়া, মাননীয় এমপি লোকসভার এবং আমাদের আগরতলা মিউনিসিপ্যাল কর্পোরেশনের মাননীয় মেয়র শ্রী দীপক মজুমদার মহোদয়। একটু আগে যার মূল্যবান বক্তব্য আমরা শুনলাম, আমাদের ত্রিপুরা সরকারের সম্মানিত চিফ সেক্রেটারি শ্রী জেকে সিনহা মহোদয়। আমাদের মাঝে মঞ্চে উপস্থিত আছেন ডিজিপি ত্রিপুরা পুলিশের শ্রী অমিতাভ রঞ্জন, আইসিএ ডিপার্টমেন্টের ডক্টর প্রদীপ কুমার চক্রবর্তী, যিনি একটু আগে ওনার স্বাগত ভাষণ আমাদের সামনে রেখেছেন। আমাদের মাঝে উপস্থিত আছেন সিনিয়র অফিসিয়ালস এবং অন্যান্য যারা আদার অফিসিয়ালসরা উপস্থিত আছেন। এখানে উপস্থিত আছেন মাননীয় বিধায়ক বিধায়িকাগণ, এমডিসি এবং কর্পোরেটরবৃন্দ এবং যারা চেয়ারম্যান পিএসইউ যারা উপস্থিত আছেন এবং বিভিন্ন স্তরের যারা ইলেক্টেড রিপ্রেজেন্টেটিভ এবং বিশিষ্ট ব্যক্তিবৃন্দ এবং মিডিয়া বন্ধুরা, সবাইকে আজকে এখানে উপস্থিত থাকার জন্য হার্দিক অভিনন্দন ও শুভেচ্ছা জানাচ্ছি। এখানে আমার পূর্ববর্তী বক্তা আমাদের সম্মানিত চিফ সেক্রেটারি মহোদয় বিস্তারিত আলোচনা রেখেছেন আমাদের সরকারের এই গত 2 বছরে আমরা কি কি করলাম পুরো বিষয়ে উনি আলোচনা রেখেছেন। তাছাড়া আমাদের যিনি সেক্রেটারি মহোদয় আছেন আইসিআই ডিপার্টমেন্টের, উনিও ওনার বক্তব্যে অনেক কিছু আমাদের 2 বছরে আমরা কি করলাম সেই বিষয়গুলো এখানে রেখেছেন। আমরা যে বিজেপি নেতৃত্বাধীন আইপিএফটি এবং তীব্রমতা দলের যে বর্তমান রাজ্য সরকার, তার যে দ্বিতীয় বর্ষ পূর্তি উপলক্ষে সর্বপ্রথম আমি রাজ্যের সকল অংশের জনগণ এবং শুভনার্থী এবং সমর্থক কর্মী এবং কার্যকর্তাদের সকলকে আমি হার্দিক অভিনন্দন ও শুভেচ্ছা জানাতে চাই। বন্ধুগণ, রাজ্যে যারা কর্মরত সরকারের কর্মচারী সহ যারা এখানে উপস্থিত আছেন বা যারা উপস্থিত হননি, তাদেরকেও আমি সমস্ত রাজ্য প্রশাসনের সকল স্তরের আধিকারিক কর্মচারী বন্ধু এবং আরক্ষা প্রশাসনকেও আমি আন্তরিক শুভেচ্ছা জ্ঞাপন করছি। মাতা ত্রিপুরা সুন্দরীর আশীর্বাদে এবং সকলের যে কোঅপারেশন, যে কারণে এই বিজেপি নেতৃত্বাধীন যে দ্বিতীয় জোট সরকারের যে দ্বিতীয় বছরটি আমরা সাফল্যের সাথে আজকে যে এখানে উদযাপন করছি, এটা আমাদের রাজ্যের মানুষের এটা আকাঙ্ক্ষার প্রতিফলন আমি বলতে চাই। 2023 সালে যেভাবে অবাধ, সুষ্ঠু ও শান্তিপূর্ণ নির্বাচনের মধ্য দিয়ে আমরা রাজ্যের বিপুল অংশের জনগণ দ্বিতীয়বারের জন্য মাননীয় প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীজির উপর আস্থা রেখে আমাদের এই বিজেপি নেতৃত্বাধীন জোট সরকারকে পুনরায় রাজ্য পরিচালনার জন্য দায়িত্ব অর্পণ করেছেন। আমরা সবাই জানি যে বিরোধীরা অনেক সময় এই বিষয়ে কটূক্তি করেন, যেখানে ইলেকশন হয়নি, যখন হেরে যান তখন এইগুলো কথাগুলো ওনারা সবসময় বলেন, আমরা সবাই জানি, এখনও বলছেন বিভিন্ন জায়গায় গিয়ে। তো নিন্দুকেরা বলবেই, কিন্তু আমাদের কথা হচ্ছে আমরা ঠিকভাবে কাজ করতে পারছি কিনা। এবং আমাদের নির্বাচন কমিশন যখন ইলেকশন হয় তখন নির্বাচন কমিশনকে ধন্যবাদ দেন, হেরে গেলে আবার নির্বাচন কমিশনকে ওরা মানে উল্টোপাল্টা কথাবার্তা বলেন। সেগুলো আমরা শুনতে শুনতে এখন অভ্যস্ত হয়েছি। বহুদিনের পুরনো যে মানে এই রাজনৈতিক পরিবেশ, তার থেকে কিন্তু আমরা বেরিয়ে আসছি। দেশের মাননীয় প্রধানমন্ত্রী
নরেন্দ্র মোদীজির যে দূরদর্শী নেতৃত্ব এবং দেশকে গঠন করার যে উনার স্বপ্ন, সেটা আবার আমাদের ত্রিপুরার সমস্ত মানুষ আবার আমাদের এই রাজ্যকে ভারতীয় জনতা পার্টির নেতৃত্বাধীন সরকারে আবার প্রতিষ্ঠিত করার ওনারা আমাদের উপর আস্থা রেখেছেন। আমি এর জন্য ওনাদেরকে আবার পুনর্বার আমি ওনাদেরকে ধন্যবাদ এবং শুভেচ্ছা জানাতে চাই। আমাদের উন্নয়নকে আমরা অগ্রাধিকার দেই, সব জায়গায় উন্নয়ন আমরা যেখানে যাই আপনারা দেখেছেন যে চারিদিকে এখন উন্নয়নের যোগ্য যেটাকে বলে, আগে আমরা শুনতাম কিন্তু মানে প্র্যাকটিক্যালি কিন্তু উন্নয়ন আমরা দেখতে পাইনি, কিন্তু আমাদের সরকারে আমরা দেখতে পাচ্ছি যা বলছি, আমাদের মাননীয় প্রধানমন্ত্রীজি উন্নয়ন সম্পর্কে সবসময় কথা বলেন, আমরাও সেই দিশায় আমাদের সরকার সেই উন্নয়ন যেকে সামনে রেখে এটাই হচ্ছে আমাদের মূল লক্ষ্য, সেইভাবে আমরা কাজ করছি। মাননীয় প্রধানমন্ত্রীজি বারবার বলছেন অ্যাক্ট ইস্ট পলিসি, এবং উনি বারবার বলছেন যতক্ষণ ধরে নর্থ ইস্ট ডেভেলপ না হবে ততক্ষণ ধরে ভারত কোনোদিন ডেভেলপ হবে না, এবং সেটা যেমন বলা সেমনি কিন্তু কাজ। আজকে অ্যাক্ট ইস্ট পলিসির কারণে আমরা মাননীয় প্রধানমন্ত্রী যে হীরা মডেল আমাদের দিয়েছেন, সেই কারণে সমস্ত নর্থ ইস্ট আর ত্রিপুরাতেও বিভিন্ন ধরনের উন্নয়নের যোগ্য আমরা দেখতে পাচ্ছি এবং পরিলক্ষিত হচ্ছে। এখানে একটু আগে আমাদের চিফ সেক্রেটারি মহোদয় বলেছেন যে ত্রিপুরাতে অর্থনৈতিক দিক দিয়ে তো উন্নতি হচ্ছেই, তার সবচেয়ে বড় উদাহরণ হচ্ছে আমাদের জিডিপি। সারা ভারতবর্ষের মধ্যে পার্সেন্টেজের দিক দিয়ে যদি বলা হয়, এবার কিন্তু আমরা সর্বোচ্চ স্থানে আমরা লাভ করেছি। মানুষের ক্রয় ক্ষমতাও বেড়েছে, আইন শৃঙ্খলার উন্নয়ন হয়েছে, এবং ইনফ্রাস্ট্রাকচার ডেভেলপমেন্ট যাকে বলে সমস্ত জায়গায় আমরা গত বাজেটেও ইনফ্রাস্ট্রাকচার ডেভেলপমেন্টে প্রায় 27,000 কোটি 27,800 কোটি আমরা রেখেছিলাম, সেই জায়গায় প্রায় 7,000 কোটি টাকা আমরা ইনফ্রাস্ট্রাকচার ডেভেলপমেন্টের জন্য রেখেছি। বন্ধুগণ, 2017-18 যে অর্থবর্ষ, সেখানে মানুষের মাথা পিছু আয় ছিল বার্ষিক 1,444,000 টাকা, আর বর্তমানে এই 2023-24 অর্থ বছরে 1,77,723 টাকা হয়েছে। এতে করে বোঝা যায় মানুষের যে আর্থিক যে কথাটা আমি বললাম, মানুষের ক্রয় ক্ষমতা, সেটা কিন্তু এর থেকে বোঝা যায় এই ক্রয় ক্ষমতা বেড়েছে। বন্ধুগণ, 2023-14 অর্থ বছরে যে জিএসডিপি অর্থাৎ গ্রস স্টেট ডোমেস্টিক প্রোডাক্ট ছিল মাত্র 25.58 হাজার কোটি টাকা, সেটা বৃদ্ধি পেয়ে 2023-24 হয়েছে 82.82 হাজার কোটি টাকা। তাহলে আপনারা বুঝতে পারছেন আমাদের সরকার ঠিক দিশায় চলছে। আমাদের মাননীয় প্রধানমন্ত্রীজির যে আমাদের মার্গদর্শন দিয়েছেন, সেইভাবে কিন্তু আমরা উন্নয়ন করে চলছি। এখানে ত্রিপুরা দ্রুত উন্নয়নের দিকে যাচ্ছে, এবং সেই কারণে সাস্টেনেবল ডেভেলপমেন্ট গোল যেটা এসডিজি বলা হয়, ত্রিপুরা টপ পারফর্মার রাজ্য ছিল, সেখান থেকে এখন ফ্রন্ট রানার স্টেট হিসাবে এগিয়ে যাচ্ছে। বন্ধুগণ, উন্নয়ন শুধু আমরা বিল্ডিং বানালাম, একটা হল বানালাম সেটা না, উন্নয়ন হচ্ছে মানুষের যে জীবনযাত্রার উন্নয়ন, জীবনযাত্রার উন্নয়ন, পাশাপাশি যেখানে আমাদের যাতায়াতের যে যোগাযোগ ব্যবস্থার উন্নয়ন, কমিউনিকেশনের উন্নয়ন, শিক্ষা ও স্বাস্থ্যসেবার উন্নয়ন, প্রসার, কর্মসংস্থানের সুযোগ সৃষ্টি করা, আর আইন শৃঙ্খলার উন্নতি সাধন, তবেই গিয়ে আমরা বলবো যে উন্নয়ন ত্রিপুরাতে হয়েছে। এবং এখানে যে কথাগুলো আমি বললাম, সব দিকেই কিন্তু আমাদের প্যারামিটার এখন উচ্চ স্থান লাভ করেছে। এবং উন্নয়ন শুধুমাত্র একটা গ্রাম বা একটা পার্টিকুলার একটা শহরে হতে পারে না, আমরা চাই সমস্ত পাড়া, সমস্ত মহল্লায়, সমস্ত শহরে, গ্রাম এবং শহরে সব জায়গায় যেন উন্নয়ন হয়, এবং সেই দিকে আমাদের ত্রিপুরা সরকার কাজ করছে। মাননীয় প্রধানমন্ত্রীজির যে 2047 যে বিকশিত ভারতের স্বপ্ন উনি আমাদের বলছেন, এবং সেই দিশেও ত্রিপুরাও সেই দিকে কাজ করছেন। পরিকাঠামো, ইনফ্রাস্ট্রাকচারের দিকে আমরা দীর্ঘস্থায়ী একটা লক্ষ্য আমরা রেখেছি, সেইভাবে আমরা ত্রিপুরা সরকার কাজ করে চলছে। এখানে আমার পূর্ববর্তী বক্তা বলেছেন যে ত্রিপুরাতে এখন শান্তি প্রতিষ্ঠিত হয়েছে, যে কারণে আমরা এখানে এই সুস্থিতি বিরাজ করার পরে গত 7 বছরে এই সরকার সময়কালে প্রায় 20 থেকে 22টি রাজ্য প্রকল্প চালু হয়েছে। বন্ধুগণ, প্রায় 30টি নতুন জনমুখী নীতি প্রণয়ন ও সংশোধন করা হয়েছে। গত 7 বছরে রাজ্য সরকার জনজীবনের সার্বিক উন্নতি, পরিকাঠামোর উন্নয়ন,
আবাসন, স্বাস্থ্য সুরক্ষা, শিক্ষা ও অর্থনৈতিক যে অগ্রগতি তার উপর আমরা আলোকপাত করেছি এবং সেটা কিন্তু আমরা সেটা করতেও পেরেছি। কেন্দ্রীয় সরকারের বিভিন্ন যেসব ফ্ল্যাগশিপ কর্মসূচি আছে, প্রধানমন্ত্রী আবাস যোজনায় হোক, পিএম কিষাণ সম্মান নিধি হোক, পিএম উজ্জ্বলা যোজনায় হোক, আয়ুষ্মান ভারত মতো উল্লেখযোগ্য কর্মসূচিগুলোর সফল আমরা বাস্তবায়ন করতে পেরেছি। যে কারণে দিল্লিতে যখন আমরা যাই বা কেন্দ্রের হস্তক্ষেপে যখন কোনো কথা হয় তখন কিন্তু ত্রিপুরাকে একটা বিশেষ মর্যাদা আমরা সেখানে আমরা পাই, সেটা আমরা দেখতে পাই। রাজ্য সরকারের সবচেয়ে বড় যে বিষয় সেটা হচ্ছে স্বচ্ছতা এবং দক্ষতা এবং দায়বদ্ধতা, সেটাকে আমরা মাথায় রেখে এবং যাতে প্রযুক্তিকে আমরা ইউজ করতে পারি সেই দিশায় আমরা স্বচ্ছ প্রশাসন আমরা দেওয়ার চেষ্টা করেছি। এখানে অফিস সম্পর্কে বলা হয়েছে, আমাদের মাননীয় চিফ সেক্রেটারি মহোদয় বলেছেন যে ত্রিপুরাই একমাত্র স্টেট যেখানে সারা ভারতবর্ষের মধ্যে যেখানে ক্যাবিনেট থেকে একদম ত্রিস্তরীয় পঞ্চায়েত পর্যন্ত আমাদের অফিস চালু হয়েছে এবং সেটা কিন্তু আর কোনো প্রদেশে সেটা আমরা দেখতে পাইনি। আমাদের এখানে গত বছরের সময়কালে বিভিন্ন যে আমরা পরিকল্পনার রূপরেখা এবং সাফল্যের বাস্তবায়নে কিছু কিছু বিষয় আমি আপনাদের সামনে তুলে ধরলাম। এখানে বিস্তারিত আলোচনার সুবিধা নেই, কয়েকটা বিষয় আমি আপনাদের সামনে আমি রাখতে চাই। প্রতি ঘরে সুশাসন আমরা শুরু করলাম এবং সেটা আমরা শুরু করেছিলাম মাননীয় প্রধানমন্ত্রীজির জন্মদিন 17 সেপ্টেম্বর 2022 এবং তার রেজাল্টও আমরা দেখতে পাচ্ছি। পরবর্তী সময়ে আমরা দ্বিতীয়বার এখানে এই যে প্রতি ঘরে সুশাসন সেটা আমরা শুরু করেছি। এতে করে প্রায় 23 লক্ষ মানুষ তার নানাভাবে তার সুযোগ আমরা দিতে পেরেছি এবং মানুষ তাতে অত্যন্ত খুশি যে কারোর এসটি সার্টিফিকেট লাগবে, এসসি সার্টিফিকেট লাগবে, ম্যারেজ সার্টিফিকেট লাগবে, প্রতি ঘরে সুশাসন আমরা যেটা বলছি সেইভাবে কিন্তু আমরা এই ধরনের যে কার্যক্রম আমরা নিলাম সেইটা আমরা করতে পেরেছি। আমার সরকার একটা নতুন একটা পোর্টাল আমরা শুরু করেছিলাম, যেটা আমরা দিল্লিতে যখন মাননীয় প্রধানমন্ত্রীর নেতৃত্বে সেখানে সমস্ত ত্রিপুরার যারা মুখ্যমন্ত্রীরা ছিলেন তাদের একটা মিটিং হয়েছিল। সেখানে আমার সরকারের আমি ওখানে যখন এই আমার সরকারের বিষয়ে আমি ওখানে আমার কথা রাখলাম, সবাই তার মাননীয় প্রধানমন্ত্রী পর্যন্ত তার ভূয়সী প্রশংসা করেছে বন্ধুগণ। এবং আমরা আইন শৃঙ্খলার যেখানে প্রশ্ন হয়েছে, এখানে আমাদের পূর্ববর্তী বক্তা বলেছেন যে সারা ভারতবর্ষের মধ্যে 28টি রাজ্যের মধ্যে নিচের দিক দিয়ে আমরা তৃতীয় স্থানে রয়েছি বন্ধুগণ। আমরা বারবার বলছি আইন শৃঙ্খলা যদি প্রতিষ্ঠিত না হয় তাহলে কোনো অবস্থায় কোনো ডেভেলপমেন্ট সম্ভব হয় না। আজকে আন্তর্জাতিক মহিলা ক্ষমতায়ন, আমরা মহিলাদের যে আমরা ত্রিপুরা সরকার এবং মাননীয় প্রধানমন্ত্রীজি বারবার মহিলাদের সশক্তিকরণের কথা বলেন। তো আন্তর্জাতিক এই মহিলা দিবসে আমি এখানে উপস্থিত সমস্ত মহিলাদেরকে এবং এখানে যারা উপস্থিত নয় তাদেরকেও আমি ওনাদেরকে শুভেচ্ছা জানাতে চাই। আমাদের সরকার সবসময় মহিলাদের জন্য চিন্তা করে এবং গত বাজেটে আমরা বলেছি যে পিঙ্ক টয়লেটের কথা আমরা বলেছি এবং সেটাও কিন্তু এখানে অনেক জায়গায় শুরু হয়ে গেছে। সরকারি চাকরিতে মহিলাদের 33% রিজার্ভেশনের আমরা ব্যবস্থা রেখেছি। রাজ্যে যাতে নারী শক্তি ক্ষমতায়ন আরও বেশি করে পেতে পারে তার আরেকটা উদাহরণ আমি আপনাদের সামনে রাখতে চাই। আমাদের TRLM এর মাধ্যমে বর্তমানে 53,623টি আমাদের SHG গ্রুপ আছে এবং তার যে সদস্য সংখ্যা প্রায় 4.84 লক্ষ। এতে বোঝা যায় আমাদের গ্রামীণ এলাকায় মহিলারা এই যে সশক্তিকরণের কথা আমরা বলি SHGর মাধ্যমে সেটা সম্ভব হচ্ছে। শহরে যারা আছেন সেখানে ত্রিপুরা আরবান লাইভলিহুড মিশনে সেখানেও প্রায় 5,941টি আমাদের স্বসহায়ক দল গঠন হয়েছে। তাতে করে প্রায় 63,743 জন মহিলা এর সাথে যুক্ত হয়েছে। রাজ্যে বর্তমানে 91,871 জন লাখপতি দিদি আছেন। এই সহায়ক দলের দিদিদের শুধু গত বছরে আমরা এখন পর্যন্ত তাদেরকে 714.16 কোটি টাকা আমরা দিয়েছি। তাদের সশক্তিকরণের যে কথা বলি সেভাবে আমরা হেল্প করছি। কিন্তু 2017-18তে যদি আমরা দেখি সেখানে মাত্র 32.67 কোটি টাকা দেওয়া হয়েছিল বন্ধুগণ। তো সেইভাবে আমরা
আমাদের এসএইচজি গ্রুপকে আমরা সহায়তা করছি। ব্যাংক লোনের ক্ষেত্রে যদি আমরা দেখি 2017-18 আগে দেওয়া হয়েছে মাত্র 4.95 কোটি টাকা, আর 2018 পর এখন পর্যন্ত আমরা 1465.81 কোটি টাকা এই এসএইচজি গ্রুপের আমাদের মেয়েদের আমরা মহিলাদের আমরা দিয়েছি। বন্ধুগণ, 3.87 লক্ষ স্বসহায়ক দলের দিদিরা প্রধানমন্ত্রী সুরক্ষা বিমা যোজনায় সুরক্ষা পাচ্ছেন। 3.14 লক্ষ দিদিরা প্রধানমন্ত্রী জীবন জ্যোতি বিমা যোজনায় সুফল পাচ্ছেন। আমাদের সরকারের প্রচেষ্টায় সহায়ক দলের যারা জনজাতি মায়েরা আছেন তাদের যে তৈরি রিসা, পাছড়া এবং তারার যে মাতাবাড়ির যে আপনারা সবাই জানেন যে পেয়ারা, সুপ্রসিদ্ধ পেয়ারা, সেটা জিআই ট্যাগ পেয়েছে। আজ তারা ব্যবসায় সফল হচ্ছে। বন্ধুগণ, TRLM পরিচালিত ক্লাস্টার লেভেলের সমষ্টি থেকে 7 দিনে 7% ঋণ সুদে ঋণ কেন্দ্রীয় গ্রামোন্নয়ন দপ্তর কর্তৃক দেশে 3টি যে সর্বোৎকৃষ্ট ব্যবস্থার মধ্যে সেটা পুরস্কৃত হয়েছে আমাদের ত্রিপুরা রাজ্য। আমাদের রাজ্য থেকে মহিলা প্রতিনিধি হিসাবে এই ত্রিস্তরীয় পঞ্চায়েতে সিপাহীজলার সভাধিপতি জাতিসংঘের মধ্যে আন্তর্জাতিক প্রতিষ্ঠানে দেশের প্রতিনিধিত্ব করেছেন। বন্ধুগণ, সেটা আমাদের জন্য অত্যন্ত গর্বের বিষয়। এবং মাননীয় প্রধানমন্ত্রী মহিলাদের জন্য যে সবসময় চিন্তা করেন, সেটা কিন্তু আবার আমার মনে হয় এখানে বলা প্রয়োজন যে 3 তালাক প্রথা যে মাননীয় প্রধানমন্ত্রী সেটা বিলুপ করেছেন। আমাদের ত্রিপুরাতে মহিলা কল্যাণে প্রায় 10টি ওয়ার্কিং হোস্টেলের জন্য প্রায় 114 কোটি টাকা আমরা বরাদ্দ করেছি। নারী শক্তিকে স্বাবলম্বী করার জন্য প্রায় 11.40 লক্ষ টাকা ব্যয়ে আমি গত কিছুদিন আগে কৈলাসহরও গিয়েছি, সেখানে একটা মহিলা হোস্টেলের নির্মাণ কাজ সেখানে আমরা শুরু করেছি। মহিলাদের যাতে ধোঁয়ামুক্ত রান্নাঘর নিশ্চিত করা যায় তার জন্য 3.12 লক্ষ উজ্জ্বলা যোজনায় গ্যাসের সংযোগ দেওয়া হয়েছে। PM মুদ্রা যোজনায় 69% ঋণ মহিলাদের প্রদান করা হয়েছে। মোট 74.7% প্রধানমন্ত্রীর আবাস যোজনার গ্রামীণ যারা হচ্ছে শুধু মহিলা মালিক। গন্ডা তুষার সরকারি ডিগ্রি কলেজে 50 আসন বিশিষ্ট ছাত্রী আবাস নির্মাণ করা হয়েছে। রাজ্য সরকার স্নাতক ও স্নাতকোত্তর পাঠরত ছাত্রীদের যে আমি গত বছর আমি ভাইফোঁটার সময় সেটা আমি ডিক্লেয়ার করেছিলাম যে তাদের ভর্তি ফিস, কলেজ উন্নয়ন ফিস এবং পরীক্ষা সংক্রান্ত ফি সমস্ত আমরা মকুব করেছি। আপনারা সবাই জানেন যে নবম শ্রেণীতে প্রায় 1 লক্ষ যারা পাঠরত ছাত্রীরা আছেন তাদেরকে 1,22,509 জন ছাত্রীকে বিনামূল্যে সাইকেল বিতরণ করা হয়েছে। আমরা ইতিমধ্যে মুখ্যমন্ত্রী কন্যা আত্মনির্ভর যোজনা নামে একটি প্রকল্প চালু করেছি, যার মূল লক্ষ্য হচ্ছে বিনামূল্যে স্কুটি প্রদানের মধ্য দিয়ে যারা উচ্চশিক্ষায় যাবে তাদের ওইসব মেয়েদের উৎসাহিত করা। ISDS প্রকল্পে প্রায় 3,16,000 শিশু এবং পোষণ কর্মসূচিতে 36,251 জন মহিলা নথিভুক্ত হয়েছেন। মুখ্যমন্ত্রী মাতৃপুষ্টি উপহারে প্রকল্পে 21,551 জন গর্ভবতী মায়েদের 4,31 লক্ষ টাকা আর্থিক সহায়তা করা হয়েছে। বন্ধুগণ, এখানে অনেক মহিলাদের জন্য আমরা কি করেছি, আর 2-1টা পয়েন্ট আমি বলবো, শেষ করা যাবে না। আমাদের সরকার চাইছে মহিলাদের সশক্তিকরণ করার জন্য। এখানে মহিলাদের স্বনির্ভরতার মাধ্যমে কর্মসংস্থানের লক্ষ্যে সরকারি যে স্টল বন্টন হয় সেখানে 50% আমাদের মহিলাদের জন্য রাখা হয়েছে। আপনারা সবাই জানেন, এর আগেও কয়েকবার আমি বলেছি, জমি ক্রয়ের মহিলাদের স্ট্যাম্প ডিউটি 1% হ্রাস করা হয়েছে, যাতে মহিলারা বেশি করে তাদের যে জমির যে মালিকানা সেটা তারা আরও বেশি করে পেতে পারে। NCRBর যে সর্বশেষ যে রিপোর্ট আমার কাছে আছে সেখানে দেখা যায় 28টি রাজ্যের মধ্যে ত্রিপুরার স্থান সর্বনিম্ন দিক দিয়ে 8ম স্থানে, এবং আমাদের যে ল অ্যান্ড অর্ডার এজ এ হোল সব যে প্যারামিটার আছে তার মধ্যে আমরা নিচের দিক দিয়ে 3য় স্থানে। আমি বারবার সব জায়গায় এই কথাটা আমি বলি। ইতিমধ্যে মহিলাদের সুরক্ষার জন্য আমাদের রাজ্যে 9টি মহিলা থানা আমরা করেছি, এবং সেই মহিলা থানাগুলো মহিলার দ্বারা পরিচালিত হচ্ছে। এবং আমাদের ওয়েস্ট ডিস্ট্রিক্টে আমাদের 2টো আছে, আর বাকি 7টা ডিস্ট্রিক্টে 7টা মহিলা থানা আমরা চালু করেছি। মহিলাদের সুরক্ষার প্রশ্নে আমরা হেল্পলাইন চালু করেছি। এখানে যদি মহিলা ও শিশুদের উন্নয়নে রাজ্য সরকার অনেক প্রকল্প আমরা এখানে করেছি। আপনারা বিজেপি নেতৃত্বাধীন জোট সরকার যখন ক্ষমতা
আমরা ক্ষমতাসীন হই 2 দফায় আমরা সামাজিক ভাতার পরিমাণ প্রায় 3 গুণ আমরা বৃদ্ধি করেছি। পূর্বতন সরকারের আমলে 700 টাকা দেওয়া হতো, আমরা পরবর্তী সময় আমাদের সরকার আসার পর 1000 টাকা দেওয়া হয়েছে, এবং আমাদের দ্বিতীয়বারের যখন সরকার আসলো আমরা 2000 টাকা আমরা সেখানে করেছি। এছাড়াও মুখ্যমন্ত্রী সামাজিক সহায়তা প্রকল্পে প্রায় 30,000 নতুন সামাজিক পেনশন আমরা সুবিধাভোগীকে সামাজিক সুরক্ষা পেনশনের আওতায় আনা হয়েছে। তাছাড়াও সামাজিক ভাতা প্রকল্পে প্রতি মাসে প্রায় 3,77,000 জনকে আমরা এই মাসিক ভাতা দিচ্ছি। আমরা সরকারি চাকরি নিয়ে অনেকে অনেক কথা বলেন। আমরা রাজ্য সরকারের যে নীতি, ঘোষিত নীতি, বেকারদের সরকারি চাকরি প্রদান, পাশাপাশি কর্মসংস্থানের লক্ষ্যে বিভিন্ন উদ্যোগ এখনও অব্যাহত রয়েছে। স্বচ্ছতার সাথে স্বচ্ছ নিয়োগ নীতি প্রণয়ন করে সরকারি চাকরিতে আমরা এই নিয়োগ প্রক্রিয়া ধারাবাহিকভাবে আমরা করছি। 2018-19 অর্থ বছরে থেকে 2024-25 অর্থ বছরে অর্থাৎ জানুয়ারি 2025 পর্যন্ত এখন পর্যন্ত আমি স্বামী বিবেকানন্দ ময়দানেও যখন অফার আমরা দিচ্ছিলাম সেখানেও আমি বলেছি প্রায় 16,451 জনকে এখন পর্যন্ত রাজ্য সরকারের বিভিন্ন দপ্তরে নিয়োগ করা হয়েছে। তাছাড়াও প্রয়োজন ভিত্তিক সরকারি বিভিন্ন দপ্তরে আউটসোর্সিং হোক, চুক্তির ভিত্তিতে হোক, সেখানেও প্রায় 5,771 জনকে নিয়োগ করা হয়েছে। এমএসএমইর মাধ্যমে আমাদের যে মাইক্রো এন্টারপ্রাইনার আমাদের ত্রিপুরাতে অনেক বেশি, প্রায় 2.1 লাখ আমাদের মাইক্রো এন্টারপ্রেনার আমাদের এখানে অলরেডি যুক্ত হয়েছে। স্মল এবং অন্যান্য যে আমাদের এমএসএমইর মধ্যে আছে মিডল, সেখানে কিন্তু এখন মানুষ আসছে, কিন্তু সংখ্যাটা কম। কিন্তু আমরা চেষ্টা করছি যাতে বাইরের থেকে মানুষ আসে, আমাদের ত্রিপুরার থেকেও মানুষ যারা ইয়াং যারা আছে তারা যেন যুক্ত হয়। আমাদের সিকিউরিটি গার্ড এবং অন্যান্য পরিষেবার ক্ষেত্রেও বিভিন্ন এজেন্সি প্রায় 2,987 জনকে সরকারি এবং বেসরকারি বিভিন্ন প্রতিষ্ঠানের নিয়োগ করা হয়েছে। ত্রিপুরা ইন্ডাস্ট্রিয়াল ডেভেলপমেন্ট কর্পোরেশন গত 3 বছরে রাজ্যে 1,617টি এমপ্লয়মেন্ট জেনারেশন করেছে। ভারত সরকারের যে মিনিস্ট্রি অফ স্ট্যাটিস্টিক্স অ্যান্ড প্রোগ্রাম ইমপ্লিমেন্টেশন পিরিয়ডিক লেবার ফোর্স সার্ভে এর যে রিপোর্ট, সেই অনুযায়ী আমরা দেখেছি বেকারত্বের হার জাতীয় গড়ের থেকেও কম এই ত্রিপুরা রাজ্যে। রাজ্যের বেকারত্বের হার আগের থেকে অনেকটা কিন্তু কমেছে। 2023-24 সালে রাজ্যের গড় হচ্ছে 1.7% এবং জাতীয় গড় কত 3.2%। কাজেই এতে প্রমাণ করে যে ত্রিপুরাতে কাজের সুযোগ কিন্তু অনেক বেশি বৃদ্ধি পেয়েছে। স্বাস্থ্যের কথা যদি বলি, এখানে আপনারা জানেন যে অলরেডি প্রায় 9টার মতো সুপার স্পেশালিটি ডিপার্টমেন্ট ত্রিপুরাতে আমরা এজিএমসিতে খুলেছি। এখানে আমরা 4টে মেডিকেল কলেজ, ডেন্টাল সহ এখানে আমরা তার ব্যবস্থা আমরা করেছি। প্রায় 463 জন ছাত্রছাত্রীর পড়াশোনার সুযোগ ঘটেছে এখানে। কিডনি প্রতিস্থাপন থেকে আরম্ভ করে হার্টের যে জটিল অস্ত্রোপচার এই রাজ্যেই সাফল্যের সঙ্গে সম্পন্ন হচ্ছে। পিএম জন আরোগ্য যোজনায় যারা বাদ পড়েছেন তাদের জন্য মুখ্যমন্ত্রী জন আরোগ্য যোজনা 2023-এ আমরা চালু করেছি। মুখ্যমন্ত্রী জন আরোগ্য যোজনা এখন পর্যন্ত প্রায় 4,30,000 উপরে চিকিৎসার যে সহায়তা আমরা দিতে পেরেছি। আমরা এখানে স্নাতকোত্তর স্তরে আসন সংখ্যা জিবির মধ্যে আমাদের আগে স্পেশালিস্টের সংখ্যা ছিল মাত্র 25, সেটাকে আমরা বাড়িয়ে এখন 79 আমরা করতে পেরেছি। আগরতলা গভর্নমেন্ট ডেন্টাল কলেজে বিডিএস কোর্সে মাত্র আগে 50 আসন ছিল, সেটাকে আমরা আরও বাড়িয়ে এখন 63 আসন করেছি। কেন্দ্রীয় সরকার রাজ্যে প্রায় 839 কিলোমিটার জাতীয় সড়ক যে কাজ, সেই নির্মাণ কাজ এখন চলছে এবং ইন প্রিন্সিপাল আরও 6টা জাতীয় সড়কের কথা আমাদের দিল্লি থেকে আমাদের বলেছেন। এবং আপনারা শুনে খুশি হবেন যে পঞ্চায়েত দপ্তর গ্রাম উন্নয়নের 2024 সালে 60টি জাতীয় পুরস্কার পেয়ে ঐতিহাসিক মাইল ফলক অর্জন করেছে। এই সাফল্য শুধুমাত্র রাজ্যের সুশাসন ও উন্নয়নের প্রতিফলন নয়, এটা একমাত্র সম্ভব হয়েছে সবাই মিলে এই সরকারকে আমরা সাহায্য করছি। সবার কারণেই এই যে রেজাল্ট আমরা 60টি জাতীয় পুরস্কার আমরা পেয়েছি, সেটা সবে এই যে মাইল ফলক অর্জন করেছি সেটা সম্ভব হয়েছে। আমাদের এই ত্রিপুরাতে মহিলা বান্ধব পঞ্চায়েতে প্রথম এবং দরিদ্রমুক্ত শিশু বান্ধব পর্যাপ্ত জল পঞ্চায়েতের ক্ষেত্রে ত্রিপুরা 3য় স্থান পেয়েছে। গোমতী জেলা আপনারা শুনলে নিশ্চয়ই জেনেছেন আপনারা
যে শ্রেষ্ঠ জেলার শিরোপা পেয়েছে এবং অমরপুর ব্লক জাতীয় স্তরে ইন্টারমিডিয়া ক্যাটাগরিতে দ্বিতীয় স্থান অর্জন করেছে। প্রাণী সম্পদ বিকাশে 11 কোটি টাকা ব্যয়ে রাজ্যের মুখ্যমন্ত্রী প্রাণী সম্পদ বিকাশ যোজনা চালু করা হয়েছে। এখানে সরকারি কর্মচারীরা বেশিরভাগ আছেন। আপনারা সবাই জানেন যে সপ্তম পে কমিশন, আগে সরকার সপ্তম পে কমিশন দিতে অনীহা ছিল। আমাদের আন্দোলনের ফলে আমরা যখন বিরোধীতে ছিলাম তারপরে দিতে বাধ্য হয়েছে, সেখানেও কিন্তু সেখানে কম দেওয়া হয়েছিল। কিন্তু আমরা এসে আমাদের সরকার যখন আসলো সেখানে 2.57 ফ্যাক্টর ফিক্সেশন সেটাখানে আমরা দিয়েছি। 2022 থেকে এখন পর্যন্ত সরকারি কর্মচারীদের যে স্টেপ বাই স্টেপ মহার্ঘ ভাতা আমরা দিয়েছি। 2022 সালে প্রথম 5%, এবং তারপর 12%, 2024 সালে আরও 5%, তারপর আরও 5% মহার্ঘ ভাতা আমরা দিয়েছি। এর আগে খালি প্রসেশন করো তারপরে যদি ডিএ দেয়, কিন্তু আমরা প্রসেশন করার আগেই কিন্তু আমরা ডিএ দিয়েছি। এর আগেও আমরা করোনাকালীন সময়েও 3% ডিএ আমরা এই সরকার আসার পর দিয়েছে। মোট আমরা 30% ডিএ আমাদের সরকার এই কর্মচারীদের জন্য দিয়েছে। আগামী দিনেও আমরা আশা করছি যে যে ডিফারেন্সটা আছে যেটা কমানো যায় সেই চিন্তা ভাবনা আমাদের মাথার মধ্যে আছে। প্রমোশন নিয়ে অনেক সমস্যা হচ্ছিল, এই সরকার আসার পর আমরা অ্যাডহক বেসিসে আমরা প্রমোশন চালু করেছি। আরেকটা বিষয় যেটা আমরা প্রায়ই দেখতাম যে কমিউনিস্টদের আমলে চাঁদাবাজি, সরকারি কর্মচারীদের চাঁদার সবসময় একটা চাঁদার একটা জুলুম থাকতো, সেটা কিন্তু এখন আর দেখা যায় না। আমরা রাজনৈতিক যে প্রতিহিংসামূলক যে বদলি সেটাও কিন্তু আমরা বন্ধ করেছি। এখানে মাননীয় পর্যটন মন্ত্রী আছেন, আমরা পর্যটনকে যাতে আরও সামনের দিকে এগিয়ে নিয়ে যাওয়া যায় এবং বাইরের থেকে পর্যটক যারা আরও আকর্ষিত হয় তার জন্য অনেক প্রকল্প আমরা নিয়েছি। আমরা ভারত সরকারের পর্যটন মন্ত্রক 2024 সালে শ্রেষ্ঠ পর্যটন গ্রাম হিসাবে কমিউনিটি পর্যটন ক্যাটাগরিতে লঙ্কামুড়ার আলপনা গ্রামকে চিহ্নিত করেছে, সেটা বন্ধুগণ আপনারা নিশ্চয়ই জানেন। 2024 সালের 1 ডিসেম্বর কেন্দ্রীয় সরকার গোমতী জেলার বনদুয়ারে শক্তিপীঠে পার্ক উদ্ধার, আমাদের অনেক দিনের ইচ্ছে ছিল 51 পীঠের একটা ওখানে আমরা তৈরি করি, তার জন্য অনেক কথা হয়েছে। যে কারণে এই ডাবল ইঞ্জিন সরকারের একটা খুব সুবিধা যে চাওয়া আগেই ওনারা আমাদের দিয়ে দেন। সেখানে 97,70,00,000 টাকা অনুমোদন করেছে, আপনারা ইত্যবসরে নিশ্চয়ই জেনেছেন। আমরা কিছু প্রকল্প আমরা করেছি, সবকটা এখানে বলা সম্ভব নয়। এর মধ্যে আমি কয়েকটা নাম আমরা বলছি, যে মুখ্যমন্ত্রী নগর উন্নয়ন প্রকল্প, চিফ মিনিস্টার স্পেশাল স্কলারশিপ টু দিব্যাঙ্গন স্টুডেন্টস, মুখ্যমন্ত্রী ক্রীড়া উন্নয়ন প্রকল্প, মুখ্যমন্ত্রী স্টেট ট্যালেন্ট সার্চ প্রোগ্রাম, মুখ্যমন্ত্রী প্রতিভাশালী পুরস্কার প্রকল্প, মুখ্যমন্ত্রী প্রাণী সম্পদ বিকাশ যোজনা, মুখ্যমন্ত্রী নগর উন্নয়ন প্রকল্প, মুখ্যমন্ত্রী মৎস্য বিকাশ যোজনা, চিফ মিনিস্টার্স মেরিট অ্যাওয়ার্ড, মুখ্যমন্ত্রী দিব্যাঙ্গন মেধাবী পুরস্কার এবং অনেক এই ধরনের প্রকল্প আমরা করেছি। তো এইসব প্রকল্প মেইন যে উদ্দেশ্য সেটা হচ্ছে রাজ্যবাসীর সুরক্ষা, উন্নতি এবং স্বাবলম্বী জীবনযাপন যাতে নিশ্চিত করার জন্য আমরা এই সরকার এই যে আমরা প্রকল্পগুলো আমরা গ্রহণ করেছি। আমাদের মূল লক্ষ্য হচ্ছে রাজ্যের প্রতিটি নাগরিককে এই যে প্রকল্প সেগুলো পৌঁছানো, সুফল পৌঁছানো। এই লক্ষ্যকে সামনে রেখে আমরা কাজ করে যাচ্ছি। ত্রিপুরার সাধারণ জনগণ এই প্রকল্পগুলোর সুবিধা পাচ্ছেন, রাজ্যের উন্নতি ধারাবাহিকভাবে চলছে। আপনারা আরও খুশি হবেন যে 15তম জাতীয় ডিজিটাল ট্রান্সফরমেশন পুরস্কার 2024 এটা ইনিশিয়েটিভ ইন আইটি বিভাগের অধীনে বেনিফিশিয়ারি ম্যানেজমেন্ট সিস্টেম বিএমএস রাজ্যের নিজস্ব ডিবিটি প্ল্যাটফর্ম হিসাবে স্বীকৃতি পেয়েছে। এখানে মাননীয় মন্ত্রী মহোদয় আছেন। জনজাতিদের উন্নয়নে রাজ্য সরকারের বিভিন্ন প্রকল্প আছে, তো সেইগুলো আমরা প্রায়শই বলি। ব্রু রিয়াং শরণার্থীদের আমরা জানি 23 বছরও যাদের কেউ ক্রোকোডাইল টিয়ার্স আমরা দেখেছি, কিন্তু আমাদের সরকার আসার পর এই ব্রু রিয়াং শরণার্থীদের তাদের সমাধান আমরা করতে পেরেছি। 2019 সাল থেকে এখন পর্যন্ত 7 জন জনজাতি যারা বিশিষ্ট ব্যক্তিগণ আছেন তাদেরকে পদ্মশ্রী সম্মানে ভূষিত হয়। এখানে একলব্য মডেল রেসিডেন্সিয়াল স্কুল করা হচ্ছে, প্রায় 21টার মতো একলব্য রেসিডেন্সিয়াল স্কুল ত্রিপুরাতে মাননীয় প্রধানমন্ত্রীজির কারণে সেটা সম্ভব হয়েছে। এখন প্রায় 4টার মতো অলরেডি এখানে চলছে, আরও বাকিগুলো আগামী বছরের মধ্যে সেগুলো সম্পন্ন হবে। আমরা এই যাতে জনজাতি এলাকায় আরও বেশি উন্নয়ন করা যায় তার জন্য আমরা ওয়ার্ল্ড ব্যাংক থেকে প্রায় 1400
কোটি টাকার মতো আমরা পেয়েছি এবং তার জন্য বিভিন্ন ধাপে ধাপে বিভিন্ন জায়গায় সেই কাজকর্ম চলছে। আমরা কিছু ত্রিপুরা ইন্ডাস্ট্রিয়াল ইনভেস্টমেন্ট পলিসি 2024 সেটা আমরা নিয়েছি, যাতে বাইরের থেকে এত সুন্দর এখন ত্রিপুরা, মানুষ যখনই ইনভেস্ট করবে দেখবে সেখানে ইনভেস্টমেন্ট করলে কোনো সমস্যা হবে কিনা। ত্রিপুরাতে যেহেতু এখন শান্তি শৃঙ্খলা আছে, এখানে ওনাদের বর্ষা যেহেতু পেয়েছে, এখন বাইরের থেকে প্রচুর ইনভেস্টর আসছেন। এখানে মাননীয় চিফ সেক্রেটারি মহোদয় একটু আগে বলেছেন যে কিছুদিন আগে এখানে ডেস্টিনেশন ত্রিপুরা করে এখানে একটা আমাদের ইনভেস্টমেন্ট সামিট হয়েছিল। সেখানে প্রায় 787 যে ইনভেস্টার আমাদের সাথে মৌ করেছে এবং তাতে করে প্রায় আমাদের 3,700 কোটি টাকার ওনারা মৌ আমাদের সামনে করেছেন। সেটা কি করে সম্ভব হলো? কারণ মানুষ আমাদের উপর আস্থা রেখেছে যে এই ত্রিপুরাতে শান্তি আছে। নর্থ ইস্টার্ন জোনের মধ্যে মানুষ দেখে যে কোন জায়গায় গেলে আমার পয়সা যে আমি লাগাবো সেখানে সেটা সেফ থাকবে কিনা। তো যেহেতু আমরা ট্রান্সপারেন্সির সাথে সব কাজ করছি, সেই কারণে মানুষ আসছে এবং আমি আশা করি যে আগামী দিনে এবং যে আমাদের পলিসি আমরা যদি না করি তাহলে মানুষও বাইরের থেকে আসবে না। এই কারণে আমরা ত্রিপুরা ইন্ডাস্ট্রিয়াল ইনভেস্টমেন্ট পলিসি আমরা করেছি, বিভিন্ন ইনসেন্টিভস আমরা দিচ্ছি, বিভিন্নভাবে আমরা ওনাদেরকে বলেছি যে এই সুবিধা আপনারা পাবেন, তো তারা আসছে। ট্রান্সফর্মিং ত্রিপুরা দ্য স্কিল অ্যান্ড এন্টারপ্রেনারশিপ পলিসি 2024 আমরা করেছি, ত্রিপুরা স্টার্ট আপ পলিসি আমরা করেছি 2024। তাছাড়া উন্নতি উত্তর পূর্ব ট্রান্সফরমেটিভ ইন্ডাস্ট্রিয়াল স্কিম, সেটাও আমাদের কেন্দ্রীয় সরকারের কারণে সেটা সম্ভব হয়েছে। ত্রিপুরা ইন্ডাস্ট্রিয়াল ইনভেস্টমেন্ট ইনসেন্টিভ স্কিম অ্যামেন্ডমেন্ট 2024 সেটা আমরা করেছি। ইনভেস্টমেন্ট প্রমোশন এজেন্সি অফ ত্রিপুরা ইপাত, যখন এই এজেন্সির মাধ্যমে বাইরের থেকে যখনই কেউ ইনভেস্টমেন্ট করতে আসবে, সেই ইপাতের মাধ্যমে যখন দেখবে যে না তাদের ক্রেডেনশিয়াল দেখে তবেই আমরা সেটাকে অ্যাকসেপ্ট করছি। ত্রিপুরা অ্যাসেট ম্যানেজমেন্ট পলিসি আমরা করেছি, ত্রিপুরা রেকর্ড রিটেনশন পলিসি, ত্রিপুরা হোমস্টে গাইডলাইন্স আমরা সেটাও আমরা করেছি। রেজিং অ্যান্ড অ্যাক্সেলারেশন পারফরমেন্স অফ এমএসএমইস সেই প্রোগ্রাম 2024 আমরা করেছি। প্রচুর এই সরকার বিশেষ করে গত 5 বছর এবং এই 2 বছরে ভারতীয় জনতা পার্টির নেতৃত্বাধীন সরকার, আমাদের আগে আমাদের সাথে আইপিএফটি ছিল, এখন আমাদের সাথে মোথাও আমাদের সাথে এসছে। তো আমরা সবাই মিলে যে আমরা চিন্তা করছি জাতি জনজাতির যে উন্নয়ন, সেটা যেন আগামী দিন সবসময় সামনের দিকে আসে এবং সারা ভারতবর্ষের মধ্যে ত্রিপুরার কথা এখন কিন্তু আগে কথায় কথায় ত্রিপুরাকে জানতো না, এখন ত্রিপুরার মানচিত্রে এমনভাবে সব দিকে সমস্ত প্যারামিটারে আমরা কিন্তু অনেক এস্টাবলিশড হয়েছে। আমরা বারবার বলছি জাতি জনজাতির সবার উন্নয়ন আমাদের দরকার। আমি একবার বারবার বলছি যখন আমরা বলি যে মাননীয় প্রধানমন্ত্রীজি যখন বলেন যে নর্থ ইস্ট যদি ডেভেলপমেন্ট না হয় তাহলে ভারতবর্ষ ডেভেলপ হবে না, আর আমি বলছি যে যদি জনজাতিদেরও ডেভেলপমেন্ট না হয় বা সব স্তরের মানুষের যদি ডেভেলপমেন্ট না হয় তাহলে কোনো অবস্থায় ত্রিপুরার ডেভেলপমেন্ট হবে। এবং একসাথ সবকা সাথ সবকা বিকাশ বিশ্বাস আর তার প্রয়াস, সেটা যদি আমরা সবাই মিলে এবং মুখে না স্লোগান নয় সবাই মিলে যদি আমরা কাজটা করি তবেই সেটা হবে। আজকের এই দ্বিতীয় বর্ষ উপলক্ষে আমি আরেকটা কথা আমি বলতে চাই যে আমরা কিন্তু এতদিন যে রাজনীতি আমরা দেখে আসছি, যেভাবে রাজনীতিক যারা সংখ্যাধিক্যের কারণে সরকার গঠন করেছিল, তাদের যেভাবে সরকার পরিচালনার ক্ষেত্রে যেভাবে ওরা চালিয়েছে, মানুষ ওদেরকে দেখেছে। কিন্তু আমাদের সরকার আয়েশ করে বসে থাকার মতো সরকারই সরকার নয়, কারণ সব দিকেই আমাদের কেন্দ্রীয় নেতৃত্ব, আমাদের গার্জিয়ান, আমাদের প্রতিটি মন্ত্রী হোক, আমাদের আধিকারিক হোক, সবার দিকে কিন্তু নজর আছে। 24 আওয়ার্স আমাদের কাজ করতে হয়, এমন না যে কোনো সময় শুয়ে রইলাম আর কাজের আর দরকার নেই, এই সুবিধা নয়। যে কোনো সময় 24x7 যে হেল্পলাইনের মতো আমরা কিন্তু সবাই আছি। যখন যা দরকার সাথে সাথে আমাদের কাছে মানুষ খবর দেয় এবং তার অ্যাড্রেসও আমরা করি, সেটা আইন শৃঙ্খলার বিষয়ে হোক, যে কোনো জায়গার মধ্যে কোনো একটা ঘটনা হয়েছে যেটাকে এক্ষুনি সেটা সম্ভব হবে, সেটা আমরা মাননীয় আমাদের চিফ সেক্রেটারি মহোদয় বলেছেন। যখন ফ্লাডের কন্ডিশন হলো, কোভিডের সময় আমরা দেখেছি, আমাদের যখন এখানে 72nd প্লেনারি সেশন হলো, আমাদের যখন মাননীয় প্রধানমন্ত্রীজি যে কোনো দায়িত্ব আমাদের দিয়েছেন তখনই কিন্তু আমরা সাথে সাথে ঝাঁপিয়ে পড়েছি। সেটা মাননীয় মন্ত্রী মহোদয় হোক, জনপ্রতিনিধিরাই হোক, সমস্ত কর্মচারী থেকে আরম্ভ করে সেক্রেটারি থেকে আরম্ভ করে আমরা সবাই কিন্তু ঝাঁপিয়ে পড়েছি এবং একটা মিশন মোডে আমরা কিন্তু কাজ করছি।
আমি বন্ধুগণ আজকের এই মানে দ্বিতীয়